পুরীতে গেলে যে স্থানগুলি অবশ্যই দর্শন করবেন, কোনোভাবে মিস করবেন না। প্রথমেই থাকবে পুরী জগন্নাথ মন্দির, চার ধামের মধ্যে অন্যতম এটি। এরপর রয়েছে পুরী সমুদ্র সৈকত। তারপর আপনারা চলে যাবেন পুরীতে অবস্থিত গুপ্ত বৃন্দাবন দেখার জন্য। এরপর নরেন্দ্র সরোবর, যেখানে ভগবান জগন্নাথ দেবের চন্দন যাত্রা অনুষ্ঠিত হয়। নরেন্দ্র সরোবর দর্শন করার পর আপনি চলে যাবেন গুন্ডিচা মন্দির বা প্রভু জগন্নাথ দেবের মাসির বাড়ি দেখার জন্য। এরপর দর্শন করবেন টোটা গোপীনাথ। এই মন্দিরটি অত্যন্ত জাগ্রত একটি মন্দির। পরবর্তীতে আপনারা দর্শন করবেন আলারনাথ মন্দির। এই মন্দিরে ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর চোখের অশ্রুতে পাথর গলে গিয়েছিল। এরপর চলে আসবেন সাক্ষী গোপাল মন্দির দর্শন করার জন্য। সিদ্ধ বকুল, যেখানে হরিদাস ঠাকুর এই বকুলতলায় সিদ্ধি লাভ করেছিলেন। জয় জগন্নাথ। আমরা এই ভিডিওতে শ্রী জগন্নাথপুরী ধামের যতগুলো গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান রয়েছে সকল কিছু এক এক করে আপনাদের মাঝে তুলে ধরতে চেষ্টা করব। কলকাতা থেকে রাত 8:30 ট্রেন ধরে সকাল ঠিক 5 ঘটিকায় পৌঁছে গেলাম শ্রী জগন্নাথপুরী ধামে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমি বরাবরের মতো আপনাদের প্রিয় সুখদা বলে দাস আছি আপনাদের সাথে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। পুরীতে এসে পৌঁছার পর আমরা রুমে ব্যাগ লাগেজপত্র রেখে চলে গেলাম সি বিচ বা সমুদ্র সৈকতে স্নান করার জন্য। অনেকে রয়েছেন যারা পুরীতে আসেন শুধুমাত্র এই সি বিচকে উপভোগ করার জন্য। বিশাল সীমানা জুড়ে অবস্থিত পুরী এই সমুদ্র সৈকত সাধারণত বে অব বেঙ্গল বা বঙ্গোপসাগরের সৈকত হচ্ছে এই পুরী সি বিচ। এই সি বিচের আরও একটি মাহাত্ম্য রয়েছে, যেমন এই যে সমুদ্র দেখতে পাচ্ছেন, এই সমুদ্র হচ্ছেন জগন্নাথ দেবের শ্বশুর। পূর্বে পুরী মন্দিরের ঠিক কাছে ছিল এই সমুদ্র, কিন্তু বর্তমানে অনেক দূরে চলে গিয়েছে পুরীর এই সমুদ্রটি। সমুদ্রে স্নান শেষে আমরা চলে গেলাম পুরী ইস্কন মন্দিরে মধ্যাহ্নকালীন ভগবানের মহাপ্রসাদ আস্বাদন করার জন্য। 100 টাকায় কুপন সংগ্রহ করে আপনারা পুরী ইস্কন মন্দিরে খুব সহজেই প্রসাদ পেতে পারেন। আজকে প্রসাদে যেই সকল আইটেম ছিল তা হচ্ছে চাটনি, পায়েস, পাঁপড়, পনিরের সবজি এবং এক প্রকার ভর্তা টাইপ কিছু। আমরা সকলেই মধ্যাহ্নকালীন মহাপ্রসাদ আস্বাদন শেষে এই মুহূর্তে শ্রী শ্রী জগন্নাথপুরী মন্দিরের সামনে অবস্থান করছি। দূর থেকে আপনাদেরকে পতিত পাবন ভগবান জগন্নাথ দেবকে দর্শন করানোর চেষ্টা করছি। কলিযুগে 4 ধামের মধ্যে অন্যতম হচ্ছে এই জগন্নাথপুরী ধাম। ভগবান জগন্নাথ দেব এই জগন্নাথপুরীতে ভোজন করেন। তাই আপনারা পুরীতে আসলে অবশ্যই প্রভু জগন্নাথ দেবের আনন্দবাজারের মহাপ্রসাদ একবার হলেও আস্বাদন করার চেষ্টা করবেন। ডান দিকে রয়েছে পুরী মন্দিরের সিংহদ্বার। মূলত বেশিরভাগ ভক্তবৃন্দ এই সিংহদ্বার দিয়েই মূল মন্দিরে প্রবেশ করেন। প্রতিদিন বিকাল 4 ঘটিকার পর মূল মন্দির উপরে যে ধ্বজা রয়েছে সে ধ্বজা বিশেষ রীতি মেনে পরিবর্তন করা হয়। আপনারা বিকেলবেলায় চলে আসতে পারেন এই ধ্বজা পরিবর্তন দেখার জন্য। প্রায় 40 মিনিটের মধ্যেই আমরা মন্দিরের মূল চত্বরে পৌঁছে যাই। এরপর ভগবান জগন্নাথ দেবকে দর্শন করে
অশ্বদুয়ার দিয়ে বের হয়ে আসি। পুরী মন্দিরে যে লোকাল ভক্তবৃন্দগণ রয়েছেন, বেশিরভাগ ভক্তই অশ্বদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করেন। এখন দর্শন করছি সুদর্শন চক্র। সুদর্শন চক্র দর্শন করা আর ভগবান জগন্নাথ দেবকে দর্শন করা একই ব্যাপার। অনেক বৃহৎ মন্দির হওয়ার কারণে অনেক দূর থেকেই ভগবান জগন্নাথ দেবের মন্দিরের এই সুদর্শন চক্র দর্শন করার সৌভাগ্য লাভ করা যায়। রাজা ইন্দ্রদম্ন মহারাজ এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। দেখতে পাচ্ছেন মন্দিরটি কতটা নিখুঁত কারুকার্য দ্বারা তৈরি করা হয়েছে। আমরা জুম করে আপনাদেরকে মন্দিরের নকশা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে মহাপ্রসাদ, যা ভগবানকে ভোগ নিবেদন শেষে ভক্তের বাড়িতে চলে যাচ্ছে। এই পথ দিয়েই মাথায় করে মহাপ্রসাদের এসব হাঁড়ি বাইরে নিয়ে আসা হয়। আপনারা চাইলে পুরীর পান্ডাদের মাধ্যমে এই মহাপ্রসাদ সহজে পেতে পারেন। বিশ্ববিখ্যাত জগন্নাথ পুরী মন্দির দর্শন শেষে আমরা এখন যাত্রা শুরু করলাম গুপ্ত বৃন্দাবনের উদ্দেশ্যে। স্বর্গদ্বার সমুদ্র সৈকতের পাশে যে রাস্তা রয়েছে, সে রাস্তা ধরেই আমাদের এগিয়ে যেতে হবে বৃন্দাবনের দিকে। স্বর্গদ্বার থেকে 30 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের গুপ্ত বৃন্দাবনে পৌঁছাতে। বলতে বলতে আমরা এই মুহূর্তে গুপ্ত বৃন্দাবনে অবস্থান করছি। স্বর্গদ্বারে আপনারা টোটো কিংবা অটো রিজার্ভ করে একসঙ্গে পুরীর ভেতরে সকল দর্শনীয় স্থান দর্শন করতে পারেন। গুপ্ত বৃন্দাবন মূলত ভগবানের বিভিন্ন লীলাবিলাস থেকে শুরু করে অনেক কিছুই দর্শনের জন্য স্থাপন করা হয়েছে। পুরো বৃন্দাবনটি আপনাকে দর্শন করতে অনেক সময় লাগবে, তবে বিশেষ করে গুপ্ত বৃন্দাবনের সবচেয়ে আমার ভালো লেগেছে হচ্ছে এই স্থানটি। প্রবেশ মুখেই ভগবান জগন্নাথ দেবের সোনাবেশের অপূর্ব দর্শন এখানে স্থাপন করা হয়েছে। রথযাত্রার পর ভগবান জগন্নাথ দেব সোনাবেশে সকলের মাঝে এইরকম ভাবে দর্শন দেন। ভেতরে ছোট বড় অনেক মন্দির দেখতে পাবেন। প্রতিটি মন্দির ঘুরে ঘুরে আপনারা দেখতে পারেন। দেবাদিদেব মহাদেব থেকে ভগবান বিষ্ণু থেকে শ্রী রামচন্দ্র জগন্নাথ দেব, ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানী, সমুদ্র মন্থন, কোনো কিছুই বাদ নেই। সকল কিছুরই দর্শন রয়েছে এই গুপ্ত বৃন্দাবনের মধ্যে। দেখতে পাচ্ছেন ঘুরে ঘুরে ভক্তরা দর্শন করছেন প্রতিটি দর্শনীয় স্থান। একটু আগে যে কথা বলতেছিলাম, পুরী স্বর্গদ্বার থেকে যদি আপনি অটো রিজার্ভ করেন তাহলে 500 থেকে 600 রুপিতে আপনি পুরীর ভেতরে যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সকল দর্শনীয় স্থান দর্শন করে নিতে পারেন। এই মুহূর্তে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে দাঁড়িয়ে আছি। মহাপ্রভুকে দর্শন শেষে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। এই সকল দৃশ্য লীলাগুলো দর্শন করার পর আমাদের মনে এই সকল লীলা জাগ্রত হয়, যার কারণে ভগবানের প্রতি আমাদের ভক্তি লাভ হয়, সেই সাথে লীলাগুলো পুনরায় স্মরণ করা যায়। দর্শন করতে করতে আমরা এই মুহূর্তে সমুদ্র মন্থন লীলার সামনে দাঁড়িয়ে রয়েছি। সমুদ্র মন্থনের কথা আপনারা কম বেশি সকলেই জানেন। দেবতা এবং অসুরদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল অমৃতের জন্য, সেই যুদ্ধই হচ্ছে সমুদ্র মন্থন। দেবী মহালক্ষ্মীর
বিগ্রহ দেখতে পাচ্ছেন। যত রকমের বিগ্রহ এবং দেবতা দেবদেবী রয়েছেন, প্রায় বলতে গেলে সকল দেবদেবী এবং ভগবানের বিগ্রহগণকেই দর্শনের জন্য এই গুপ্ত বৃন্দাবনে স্থাপন করা হয়েছে। এরপর দর্শন করলাম মহাপ্রভুর বিরাট একটি দর্শন, সেই সাথে রয়েছে দেবাদিদেব মহাদেবের অপূর্ব দর্শন। এক এক করে ঘুরে ঘুরে আমরা সকল কিছু দর্শন করছি এবং আপনাদেরকে দর্শন করানোর চেষ্টা করছি। পরিশেষে এখানে ভগবান জগন্নাথ দেবের 10 অবতার রূপ স্থাপন করা হয়েছে। 10 রূপে ভগবান জগন্নাথ দেবকে আপনারা দর্শন করতে পারবেন এই স্থানে। আমরা যেই বাহনে করে দর্শনীয় স্থানগুলি ঘুরে ঘুরে দেখতেছিলাম, সেই বাহনের মধ্যেও ছিল ভগবান জগন্নাথ দেবের ছোট ছোট অপূর্ব বিগ্রহ। এই মুহূর্তে আমরা চলে এলাম নরেন্দ্র ট্যাঙ্ক বা নরেন্দ্র সরোবর দেখার জন্য। বৈশাখ মাসে যখন চন্দন যাত্রা উৎসব অনুষ্ঠিত হয়, তখন এই নরেন্দ্র সরোবরে 21 দিন ব্যাপী ভগবান জগন্নাথ দেবের অর্চা বিগ্রহ শ্রী শ্রী রাধা মদন মোহনের নৌবিহার অনুষ্ঠিত হয় এই নরেন্দ্র সরোবরে। ইন্দ্রদম্ন মহারাজ যখন মন্দির প্রতিষ্ঠা করেন, তখন তিনি ভগবানের নৌবিহারের জন্য এই বিরাট সরোবরটি প্রস্তুত করেন। সরোবরটির চারদিকটা খুব সুন্দরভাবে পাথর দিয়ে বাধাই করা হয়েছে, যাতে করে সুন্দর একটি সীমানা প্রাচীর দৃশ্যমান হয়। সেই সাথে এই সরোবর যেন খুব সুন্দরভাবে পরিচালিত হয়। সরোবরের মধ্যে হরেক রকমের মৎস্য দেখতে পেলাম। অনেকেই পুরীর বিভিন্ন পান্ডা রয়েছে এখানে, তাদের কাছ থেকে লাড্ডু ক্রয় করে এই মাছগুলিকে খাওয়াচ্ছেন। আমাদের মধ্যে একজন ভক্ত ছিল, তিনিও লাড্ডু কিনেছিলেন এই মাছগুলোকে খাওয়ানোর জন্য। ভক্তবৃন্দরা নরেন্দ্র সরোবরের জল তাদের মস্তকে ধারণ করে ভগবান জগন্নাথ দেবের আশীর্বাদ প্রার্থনা করছেন। দেখতে পাচ্ছেন ছোট ছোট খাবারের লাড্ডু। এই সকল লাড্ডু এখন সরাসরি নরেন্দ্র সরোবরের মাছগুলোকে দেওয়া হবে। নরেন্দ্র সরোবর দর্শন শেষে আমরা এখন যাত্রা করব ভগবান জগন্নাথ দেবের মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির দেখার জন্য। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই মুহূর্তে আমরা গুন্ডিচা মন্দিরে অবস্থান করছি। সারা বছর এই মন্দিরটি বন্ধ থাকে, শুধুমাত্র রথযাত্রার পর পরবর্তী 7 দিন এই মন্দির খোলা থাকে। এই মন্দিরেই ভগবান জগন্নাথ দেব রথযাত্রার পরবর্তী 7 দিন অবস্থান করেন। মাসির বাড়ি দর্শন শেষে আমরা এখন যেই পথ দিয়ে এগিয়ে চলেছি, এই রাস্তা বা এই রাজপথেই ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়। এরপর আমরা চলে এলাম রাত্রিকালীন পুরী জগন্নাথ মন্দিরের দৃশ্য দেখার জন্য। দেখতে পাচ্ছেন কতটা অপূর্ব লাগছে রাত্রিকালীন জগন্নাথ দেবের এই মন্দিরের সৌন্দর্য। প্রভু জগন্নাথ দেবের অনেক ভক্তবৃন্দ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে মৃদঙ্গের তালে তালে নৃত্য করছেন, কীর্তন করছেন। আজকের জন্য এখানেই যাত্রা শেষ। আমরা পরদিন আবার ঘুরে দেখব। পরদিন সকালে আমাদের প্রথম গন্তব্য হচ্ছে টোটা গোপীনাথ টেম্পল মন্দিরে। ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছে টোটা গোপীনাথ।
এই টোটা গোপীনাথের অপূর্ব অদ্ভুত মাহাত্ম্য রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং লীলা করেছেন এখানে যে গোপীনাথের বিগ্রহ রয়েছে সেই বিগ্রহের মাঝে। যারা নিরামিষাশী রয়েছেন বা প্রসাদভোজী রয়েছেন তারা এই টোটা গোপীনাথে মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন। প্রতিদিন দুপুর বেলায় 1 ঘটিকা এখানে মহাপ্রসাদের আয়োজন করা হয়। তবে কতজন প্রসাদ পাবেন তা সকাল 11টার মধ্যেই টোটা গোপীনাথ মন্দিরে এসে জানিয়ে দিতে হবে। মন্দিরের ভেতরে একটি ছোট সরোবর রয়েছে, সে সরোবরে দেখতে পেলাম বানর এবং হনুমান তারা ঝাপাঝাপি করছে, স্নান করছে। সেই সাথে গোশালা রয়েছে, সেই গোশালায় অনেক গোমাতা দেখতে পেলাম। আমাদের সঙ্গে যারা এসেছেন তারা সকলেই গোমাতাগুলোকে ঘাস সহ বিভিন্ন কিছু খাবার দিচ্ছেন। অন্যদিকে বানররা কি সুন্দর জল কেলি করছে। এই দৃশ্য আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। সময়টা ছিল গ্রীষ্মকাল, যার কারণে অনেক উত্তপ্ত আবহাওয়া ছিল। এই উত্তপ্ততার মাঝেই মূলত প্রশান্তির খোঁজে বানররা জলে ঝাঁপ দিচ্ছিল। টোটা গোপীনাথ দর্শন শেষে আমরা বের হয়ে পড়লাম জগন্নাথপুরী মন্দির থেকে 22 কিলোমিটার দূরে আলারনাথ মন্দির দেখার জন্য। আমরা সংখ্যায় ছিলাম 13 জনের মতো, তাই আমরা একটি ছোট কারের মতো গাড়ি রিজার্ভ করে আলারনাথ মন্দির দর্শনে চলে আসি। স্নান যাত্রার পর ভগবান জগন্নাথ দেব পরবর্তী 15 দিন দর্শন দেন না। মহাপ্রভু যখন পুরীতে অবস্থান করছিলেন তখন তিনি স্নানযাত্রার পরবর্তী 15 দিন পুরী থেকে 22 কিলোমিটার দূরে অবস্থিত এই ব্রহ্মগিরিতে ছুটে আসতেন ভগবান বিষ্ণুর আরেক প্রকাশ ভগবান শ্রী আলারনাথকে দর্শন করার জন্য। এই মন্দিরটিও খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে। মহাপ্রভু জগন্নাথের বিরহে এখানে ক্রন্দন করেন। মহাপ্রভুর অশ্রুতে বিগলিত হয়ে যায়, গলে যায় এই মন্দিরের পাথর। সেই গলে যাওয়া পাথর আপনারা দেখতে পাচ্ছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, শ্রী আলারনাথ ভগবান কি জয়, ভগবান জগন্নাথ দেব কি জয়। আপনাদেরকে সম্পূর্ণ আলারনাথ মন্দিরটি এখন দর্শন করানোর চেষ্টা করছি। পুরীতে ঘুরতে আসলে অবশ্যই আপনারা এই আলারনাথ মন্দির দর্শন করতে ভুলবেন না। অত্যন্ত প্রাচীন এই মন্দিরটি খুব সুন্দরভাবে কারুকার্য দ্বারা তৈরি করা হয়েছে। আলারনাথ মন্দির দর্শন শেষে আমরা এখন যাত্রা করব সাক্ষী গোপাল মন্দির দেখার জন্য। সাক্ষী গোপাল মন্দিরটিও পুরী জগন্নাথ মন্দির থেকে প্রায় 50 কিলোমিটার দূরে অবস্থিত। একটু পরে আমরা সাক্ষী গোপাল মন্দির দর্শন করব এবং আপনাদেরকেও দর্শন করাবো। আমরা এখনো দর্শন করছি শ্রী শ্রী আলারনাথ মন্দির। মন্দিরের বাইরে অনেক ভোগের দোকান আছে, আপনারা চাইলে এখান থেকে ভোগ সংগ্রহ করে ভগবান আলারনাথকে নিবেদন করতে পারেন। এরপর আমরা ছুটে চললাম সাক্ষী গোপাল দর্শনের উদ্দেশ্যে। আলারনাথ মন্দির থেকে প্রায় 30 মিনিট অতিক্রম করার পর আমরা এই মুহূর্তে সাক্ষী গোপাল মন্দিরের ঠিক কাছাকাছি অবস্থান করছি। এই মন্দিরের ভিতরে যে গোপাল রয়েছে সেই গোপাল তার ভক্তের জন্য স্বয়ং নিজে সাক্ষী দিয়েছিল। সেই থেকে এই মন্দিরের নাম হচ্ছে সাক্ষী গোপাল। মন্দিরে প্রবেশ করার পর আমরা প্রথমেই মন্দিরের বাহিরে প্রণাম করি, প্রণাম করে মন্দিরের ভিতরে প্রবেশ করি। এরপর ভগবান
সাক্ষী গোপালকে দর্শন করি, সাক্ষী গোপালকে লাড্ডু নিবেদন করি। নিবেদন শেষে আমরা প্রণাম করে পুনরায় বের হয়ে আসি। বের হয়ে সম্পূর্ণ মন্দিরটি পরিক্রমা করি। মন্দিরের ভেতরে ক্যামেরা করার অনুমতি নেই, তাই আপনাদেরকে ভেতরের দৃশ্য দর্শন করাতে পারলাম না। অল্প কিছু সময় আমরা এই সাক্ষী গোপাল মন্দিরে অবস্থান করি। পুরীতে এই পর্যন্ত আমরা যতগুলো মন্দির দর্শন করলাম, প্রায় প্রতিটি মন্দিরেই শ্রী জগন্নাথ পুরী মন্দিরে বা প্রভু জগন্নাথ দেবের জগন্নাথ ধামের সাথে সাদৃশ্য রেখে কারুকার্য দ্বারা তৈরি করা হয়েছে। বেশিরভাগ মন্দিরের উপরেই সুদর্শন চক্রকে স্থাপন করা হয়েছে। এটি হচ্ছে মূল মন্দিরের প্রবেশ পথ। এই পথ দিয়ে আপনারা সরাসরি ভেতরে চলে যেতে পারবেন। মন্দিরের বাইরে বিভিন্ন ভোগের দোকান দেখতে পাবেন। এই সকল দোকান থেকে আপনারা চাইলে ভোগ সংগ্রহ করে ভগবানকে নিবেদন করতে পারেন। আবার ভোগ নিবেদনের পর যে মহাপ্রসাদ হয়, সেই মহাপ্রসাদও এখান থেকে সংগ্রহ করতে পারেন। অনেক গোমাতা রয়েছে, আপনি চাইলে গোমাতার সেবা করতে পারেন এই সাক্ষী গোপাল মন্দিরে এসে। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা সাক্ষী গোপাল মন্দির দর্শন শেষে চলে আসলাম গম্ভীরা দেখার জন্য। জগন্নাথপুরীতে আসবেন কিন্তু গম্ভীরায় আসবেন না, সেটি কখনোই হয় না। শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে যখন ছিলেন 18 বছর তিনি এই গম্ভীরাতে ছিলেন। এখানে রয়েছে অক্ষয় প্রদীপ, যে প্রদীপ কোনোদিনই আজ পর্যন্ত নিবেনি। প্রথম প্রজ্বলন করার পর এটি সর্বদা এইভাবেই প্রজ্বলিত রয়েছে। গম্ভীরায় গেলে আপনারা শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ পাদুকা দর্শন করতে পারবেন, সেই সাথে মৃদঙ্গ সহ মহাপ্রভুর জপমালা দর্শন করার সৌভাগ্য লাভ করবেন। গম্ভীরা দর্শন শেষে আমরা চলে আসলাম সিদ্ধ বকুল দেখার জন্য। মহাপ্রভুর অত্যন্ত প্রিয় ভক্ত ছিল হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুর যে হরিনামের মাধ্যমে সিদ্ধি লাভ করেছিলেন, সেই সিদ্ধি লাভ তিনি লাভ করেছিলেন বকুল গাছের তলায়। এজন্য এখানে স্থানটির নাম হচ্ছে সিদ্ধ বকুল। প্রায় কয়েকশো বছরের পুরনো এখানে সিদ্ধ বকুল গাছ রয়েছে। আপনারা আসলে দর্শন করার সৌভাগ্য লাভ করবেন। দেখতে পাচ্ছেন এই সেই দিব্য স্থান। এই বৃক্ষতলেই হরিদাস ঠাকুর তিনি সিদ্ধি লাভ করেছিলেন। হরিদাস ঠাকুরকে বলা হয় নামাচার্য, অর্থাৎ নামের আচার্যই হচ্ছেন শ্রীল হরিদাস ঠাকুর। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমরা একে একে আপনাদের মাঝে জগন্নাথপুরী মন্দির সহ আশেপাশের সকল দর্শনীয় স্থান দর্শন করানোর চেষ্টা করছি। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন সেটি জানাতে ভুলবেন না। সেই সাথে এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটিও জানাবেন। শ্রী জগন্নাথপুরী ধামে আপনারা যখন আসবেন, অবশ্যই ভিডিওতে আমরা যেই সকল স্থান আপনাদেরকে দর্শন করিয়েছি প্রত্যেকটি স্থান আপনারা ঘুরে ঘুরে দেখবেন। সেই সাথে থাকবে সমুদ্র স্নান এবং ভগবান জগন্নাথ দেবের আনন্দবাজারের মহাপ্রসাদ আস্বাদন। সিংহদ্বার দিয়ে যখন আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করবেন, সিংহদ্বারের ঠিক ডান পাশেই রয়েছে আনন্দবাজার। আর সেই আনন্দবাজার থেকে আপনি ভগবান জগন্নাথ দেবের সুস্বাদু অমৃত মহাপ্রসাদ সংগ্রহ করতে পারবেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আমাদের এই চ্যানেলে ভগবান জগন্নাথ দেবের এই জগন্নাথপুরী ধামের রথযাত্রার রথ তৈরির ভিডিও, সেই সাথে রথযাত্রার ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই সকল ভিডিও দেখে নিতে পারেন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। খুব শীঘ্রই
আপনাদের সাথে দেখা হবে। আমি আপনাদের প্রিয় সুখদাবলের দাস এই মুহূর্তে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভিডিওতে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে কৃপাপূর্বক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় জগন্নাথ।